আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আপনারা শুনছেন ভূত এফএম। এখানে আমরা তুলে ধরি অন্ধকারের অজানা সব গল্প, যেগুলো শোনার পর হয়তো আপনার বুকের ভেতর ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে যাবে। চারপাশের নীরবতা, একাকিত্ব আর অদৃশ্য ছায়ার ভেতর দিয়ে আমরা পৌঁছে যাই এমন এক জগতে যেখানে আলো নেই, আছে শুধু ভয় আর রহস্যের শীতল শ্বাস। তাহলে প্রস্তুত হন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আপনার দুঃস্বপ্নের নতুন অধ্যায়। আর মনে রাখবেন, ভূত এফএম শুধু গল্প নয়, এটা আপনার আতঙ্কের ডায়েরি। যদি ভয় পেতেও ভালো লাগে, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ সামনে যা আসছে তা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। প্রথম যে ঘটনাটি, এই ঘটনা সম্পর্কে কিছু কথা শুরুতে না বললে নয়। কেননা এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাত্তার রতন ভাই। ওনার বাড়ি খুলনার খালিশপুরে। এই ঘটনাটি উনি বেশ কিছুদিন আগেই আমাদেরকে পাঠিয়েছিলেন। ঘটনাটি আমরা সিলেক্ট করেছিলাম এবং প্রচারের তারিখও নির্ধারিত হয়েছিল। আমার কাছে যখন ঘটনাটি আসে, তখন আমি শুনতে গিয়ে দেখি ঘটনাটির একদম শেষ অংশটা কেটে গিয়েছে। অডিও ক্লিপ আকারে পাঠিয়েছিলেন উনি, কিন্তু শেষ অংশটা আর আসেনি। কোনো টেকনিক্যাল কারণে হতে পারে, এটা হতে পারে। এমন একটা জায়গায় এসে ঘটনাটি শেষ হয়ে যায়, যার পরের অংশটুকু না শোনা পর্যন্ত আমি কিছুতেই শান্ত হতে পারছিলাম না। পরবর্তীতে সাত্তার রতন ভাইয়ের সাথে ফোনে আমি কথা বলি এবং বলি যে, ভাইয়া, আমরা ঘটনাটি পরিপূর্ণ হয়ে পাইনি, আপনি কাইলে একটু চেক করে ঘটনাটির বাকি অংশ পাঠিয়ে দেন। ঘটনাটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। পরবর্তীতে বাকি অংশটা উনি লিখে আমাদেরকে পাঠিয়ে দেন। সেই ঘটনাটি এখন আপনাদের সাথে প্রথম ঘটনা হিসেবে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি মূলত ঘটেছিল 1997 সালে নরসিংদী জেলার সদর উপজেলার বদনপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজকে কেন্দ্র করে। এই ব্রিজের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল জাফর ব্রাদার্স। এই জাফর ব্রাদার্সের এমডি ছিলেন আলম সাহেব। আলম সাহেবের খুবই আস্থাভাজন এবং বিশ্বস্ত ব্যক্তি, যার নাম হচ্ছে মোস্তফা কামাল ভাই, যিনি এই মোহাম্মদ সাত্তার রতন ভাইয়ের বন্ধু। তাকে মূলত এই ব্রিজটার পাইলিং এর কাজগুলো দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। সর্বোপরি সব দায়িত্ব দেওয়া হয়। শুরুতে তো পাইলিং করা হবে, তো মোস্তফা কামাল ভাই ঠিকঠাক মতো পাইলিং করছিলেন। পুরো পাইলিংটা হবে হচ্ছে মোট 24টা। এর মধ্যে এই ব্রিজের এক অংশে, যে অংশে খেয়াঘাট রয়েছে, ওইখানে 9টা, খালের মাঝখানে 6টা, আর শ্মশান ঘাট রয়েছে ওই পাশে, সেখানে 2টো হয়েছে। 3 নম্বর কাজটা চলমান ছিল। ঘটনা যেদিন ঘটে, ওই দিন দুপুরের একটু পরেই 3 নম্বর পাইলিং এর কাজটা শেষ হয়। মূলত 24টা পাইলিং এর কাজ থাকলেও মেইন যে পাইলিং এর কাজগুলো, এই কাজগুলো শেষ হয়। বাকিগুলো তারা করবেন, তবে মেইন যে পাইলিংগুলো, এগুলো তাদের করা শেষ। সময়টা ছিল 1997 সালে মাঘ মাসের কোনো এক শনিবার। সাধারণত কোনো একটা পাইলিং এর কাজ শেষ হলে শ্রমিকরা খুব খুশি হয়, কারণ পাইলিং এর কাজগুলো করাটা বেশ কষ্টসাধ্য বিষয়। আর কোনো একটা খালের উপরে বা নদীর উপরে পাইলিং করা তো আরো কঠিন। ওনারা যখন 3 নম্বর পাইলিং এর কাজটা শেষ করেন, বিশেষ করে ওই শ্মশান ঘাটের ওই বাসটাতে, এরপর শ্রমিকরা চিন্তা করলেন যে সবাই একসাথে একটু গোসল করে সবাই ওই পাইলিং এর উপরে ওঠে। ওখানে কিন্তু ওই যে রডগুলো, সাধারণত এই ধরনের ক্ষেত্রগুলোতে ব্রিজের ধরন অনুযায়ী কি ধরনের যানবাহন চলবে, সেই অনুযায়ী কিন্তু এই পাইলিং এর রডগুলো কত মিলি হবে সেটা নির্ধারিত হয়। তবে ওখানে পাইলিং এ 32 মিলির রড উপরের দিকে ব্যবহার করা হয়েছিল। বেশ মোটা রড, কিন্তু যারা হয়তো বা রড সম্পর্কে ধারণা রাখেন তারা বুঝতে পারবেন। এই রডগুলো কিন্তু ইউ শেপে বাঁকিয়ে রাখা হয়, মানে চোখা চোখা করে রাখা হয় না, বাঁকিয়ে রাখা হয়। তো ওইভাবেই বাঁকিয়ে রাখা হয়েছিল। তো ওনারা পাইলিং এর উপর উঠছেন, উঠে পানিতে ছাপ দিচ্ছে। এদিকে এই যে যারা ছাপ দিচ্ছেন, এদের মধ্যে
মোস্তফা কামাল ভাইও ছিলেন। উনিও চিন্তা করলেন যে আমিও একটু মনে সুখে ছাপাছাপি করি। উনি পাইলিংয়ের উপরে উঠেছেন, আর এই দৃশ্যগুলো নেট থেকে কাঞ্চন নামে একজন শ্রমিক দিচ্ছেন। কাঞ্চনের বাড়ি হচ্ছে বাগেরহাটে মোংলাতে। কাঞ্চন কিন্তু একজন এক্সপার্ট শ্রমিক তো বটে, তার সম্পর্কে আরো একটি তথ্য বলে রাখি, কারণ ঘটনার ভেতরে তার প্রসঙ্গটা আসবে। তার বাবা ছিল কবিরাজ, তন্ত্রমন্ত্রী, বেশ পারদর্শী ছিল। বাবার বেশ কিছু বিষয় সে দেখেছে। এইসব দেখতে দেখতে বাবার সাথে থাকতে থাকতে বেশ কিছু বিষয়ে সে কিন্তু জেনেছ। তো কাঞ্চন হঠাৎ করে খেয়াল করে এই মোস্তফা কামাল ভাই উনি পাইলিংয়ের উপরে ঠায় দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে, নড়ছেও না চলছেও না। হঠাৎ এমনটা কেন? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। কাঞ্চন যখন এটা খেয়াল করে তখন অন্যদেরকে ডাকে, এই দেখো তো আমাদের স্যারের কি হলো, এভাবে দাঁড়িয়েছে অনেকক্ষণ ধরে। তখন সবাই মিলে পাইলিংয়ের উপরে উঠে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য, যেটা ওনারা কেউ আশাই করেন নাই। দেখেন ওনার পাউস চলছে না, অর্থাৎ উনি মারা গেছেন। তখন দ্রুত ওখান থেকে নামিয়ে নরসিংদী সদর হসপিটালে ভর্তি করানো হয়। সেখানকার ডাক্তার তো তাকে মৃত ঘোষণা করেন। এভাবে হুট করে মারা গেছে, বোঝা গেল ওনার কপালে কোনো কিছুর আঘাত লেগেছে। পোস্টমর্টম তো করতেই হবে। ওই দিন পোস্টমর্টমের জন্য 7টা লাশ অপেক্ষমান ছিল। 3টা লাশের পোস্টমর্টম ইতিমধ্যে হয়ে গেছে। 4 নম্বর লাশের পোস্টমর্টম হবে। এই 4 নম্বর লাশটাই হচ্ছে এই মোস্তফা কামাল ভাইয়ের লাশ। ওই সময় কাঞ্চন সহ আরো বেশ কয়েকজন শ্রমিক তারা ডাক্তারকে জানালেন যে ডাক্তার সাহেব দেখুন, আমাদের এই জাফর ব্রাদার্সের যিনি এমডি আরব সাহেব, উনি ঢাকা থেকে রওনা দিয়েছেন। উনি অল্প সময়ের মধ্যে সে পৌঁছে যাবেন। উনি না দেখা পর্যন্ত আপনি লাশটা পোস্টমর্টম করবেন না, প্রয়োজনে পরে লাশ পোস্টমর্টম করেন। ওনারটা থাক, উনি কাছাকাছি চলে আসবেন, হয়তো বা চলেও আসছেন, অল্প সময়ের মধ্যে ঢুকে যাবেন, কারণ অনেকক্ষণ আগে রওনা দিয়েছেন বলে আমরা শুনেছি। সুতরাং আপনি পোস্টমর্টম এখন করবেন না এই লাশে, না একটা সম্মতি দেন। বেশ কিছুক্ষণ পর আলম সাহেব তার একজন সাইড ইঞ্জিনিয়ার নিয়ে চলে আসেন। চলে আসার পর উনি লাশটা দেখতে চান। কাঞ্চন কিন্তু দাঁড়িয়ে ছিল রহস্য ভরা চোখে। কাঞ্চন বলে, স্যার লাশটা দেখেন। উপর থেকে যখন কাপড়টা আলম সাহেব সরান, আলম সাহেব তো বিস্মিত হয়ে যান। এটা উনি কি দেখছেন? উনি দেখেন যাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেছে এর সার্টিফিকেটও মোটামুটি খসড়া করে ফেলেছে। এই ব্যক্তির বাম চোখের পাতা কিছুতে নড়ছে এবং ডান হাতের একটা আঙ্গুল হালকা হালকা নড়ছে বলে তার কাছে মনে হচ্ছে। উনি অন্যদেরকে বলেন, দেখো তো আমি যেটা দেখছি তোমরাও কি সেটাই দেখছো? তখন অন্যরাও বিস্মিত হয়ে সেই দৃশ্যটাই দেখেন। তখন উনি দ্রুত হসপিটাল থেকে ল্যান্ড ফোনে যোগাযোগ করেন ঢাকা মেডিকেলে থাকা ওনারই বন্ধু একজন ডক্টরের সাথে। তাকে যখন এই বিষয়টা জানানো হয় তখন উনি জানান যে তুমি একটু দেখো যে রোগীর হার্টবিট চলছে কিনা। এরপর দেখা গেল রোগীর হার্টবিট চলছে। যেই ডক্টর তাকে মৃত ঘোষণা করেছেন তাও তো আবার, আর ডাক্তারকে আর কি বলা হবে, এই যে শ্রমিক যারা ছিল তারাও তো পালস চেক করে দেখেছে যে পালস চলছে না, হৃদস্পন্দন চলছে না। ডক্টরকে তো আর দোষ দিয়ে এখানে লাভ নেই। তাহলে হঠাৎ এমনটা কেন হলো? দ্রুত ওই হসপিটাল থেকে নিয়ে তারা রওনা করেন ঢাকার উদ্দেশ্যে। তবে ঢাকার উদ্দেশ্যে রওনা করলেও প্রতিমধ্যে একটা ভালো হসপিটালের অবকাঠামো যখন দেখতে পারেন, একটা প্রাইভেট হসপিটাল, এটা বদনপুর একটা প্রাইভেট হসপিটাল আর কি, সেখানে নিয়ে যান। সেখানে ভর্তি করানো হয়। ডক্টর যিনি ইমার্জেন্সি বিভাগে দায়িত্ব ছিলেন উনি এসে আসেন, চেক করেন, চেক করে উনিও পালস পান। এরপর ওই হসপিটালে ভর্তি করানো হয়। মূলত
এই মোস্তফা কামাল ভাইয়ের মাথায় খুব আঘাত লেগেছিল। ওনার কিন্তু সেন্স আসে। 6 দিন হসপিটালে ভর্তি রাখা হয়েছিল, এরপর তাকে রিলিজ দেওয়া হয়। ওনার যখন সেন্স আসে তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ঘটনাটা কি হয়েছিল। তখন উনি বলেছিলেন যে উনি যখন ছাপ দেবেন হঠাৎ করে ওই পাকানো রথটা মনে হলো সোজা হয়ে ওনার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলো। এরপর ওনার কিছু মনে নেই, অথচ রড কিন্তু পাকানো, 32 মিলির একটা পাকানো রড একা একা সোজা হয়ে তার মাথায় আঘাত করবে, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? কিন্তু এটাই হয়েছিল। আর পাকানো রথটা কিন্তু পাকানোই দেখেছে সবাই, ওটা কিন্তু সোজা হয়েছিল না। এখানে সবচেয়ে রহস্যময় ভূমিকা পালন করেছে এই কাঞ্চন ভাই। তার কাছে শুরুতেই এই বিষয়টা অস্বাভাবিক লেগেছে, তবু উনি হসপিটালে নিয়ে গেছেন। আর উনি জানতেন যে একবার পোস্টমর্টম হয়ে গেলে আর কোনো কিছু করা সম্ভব হবে না। উনি বিভিন্নভাবে এটাকে দেরি করানোর চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত জাফর ব্রাদার্সের এমডি আলম সাহেবের আসার কথা বলে দেরি উনি করাচ্ছিলেন এবং উনি ওনার কিছু কাজ করে যাচ্ছিলেন। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত উনি সফল হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ঘটনা কিন্তু এখানে শেষ নয় প্রিয় লিসেনার্স, ঘটনার মাঝামাঝি এসেছে আমরা মাত্র। আরো রহস্য বাকি আছে। 3 দিন পর পর তাকে ড্রেসিং করতে আসতে হবে। যেই পথ দিয়ে আসবেন সেই পথের মাঝখানে তো ওই যে বদনপুর ব্রিজ, এক পাশে বদনপুর বাজার আর এক পাশে শ্মশান ঘাট। তো ওনারা শ্মশান ঘাট পার হয়ে আরেকটা জায়গা রয়েছে লোকালয়ে, সেখানেই মূলত থাকছিলেন, বিশেষ করে যে মোস্তফা কামাল ভাই। আর ওই সময় যে নৌকাগুলো চলতো, এই নৌকায় যারা মাঝির দায়িত্ব পালন করতেন, এমন একজন মাঝির সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছিল, কাঞ্চন ভাইয়ের পরিচয় হয়ে গেছিল, মোস্তফা কামাল ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছিল। কারণ হচ্ছে এই আসা যাওয়ার পথে বিশেষ করে ওনারা যে ড্রেসিং করানোর জন্য আসবেন, বিশেষ করে এই যে কাঞ্চন ভাই মোস্তফা কামাল ভাইকে নিয়ে আসবেন, যেই নৌকায় আসবেন সেই মাঝিটা বেশ এক্সপার্ট একজন লোক, তার সাথে সম্পর্ক ভালো হয়ে গেছিল। মাঝে মাঝে তো দেরি হয়ে যেত আসতে, কারণ হচ্ছে ওই জায়গাটা 1997 সালে প্রেক্ষাপটে এমন ছিল যে সন্ধ্যার পর ওদিক দিয়ে লোকজন চলাফেরা করতোই না। আশেপাশে যে মসজিদগুলো ছিল এশা নামাজেও লোকজন খুবই কম আসতো। আর এশার নামাজ পড়া হয়ে গেলে রাস্তায় একটা কুকুর বিড়ালের দেখা পাওয়া তো মুশকিল হয়ে যেত। এই কারণে যেদিন ড্রেসিং করার জন্য আসতেন না, 3 দিন পর পর আসতে হবে, ওই সময় মাঝিকে বলে রাখা হতো যে মাঝি ভাই আপনি কিন্তু কাছাকাছি থাকবেন, না খেয়ে চলে আসবেন, আপনি ঘুমাই যান না। মাঝির বাড়িটা অবশ্য কাছাকাছি ছিল, মানে চোরা যদি মদনপুর বাজারে এসে থেকে ডাক দেওয়া হয়, উনি ওই শ্মশান ঘাটের ওই পাশে ওনার যে বাড়ি সেখান থেকে শুনবেন। এই জন্য খুব একটা চিন্তা এই মোস্তফা কামাল ভাই এবং এই কাঞ্চন ভাই কারোর মধ্যেই ছিল না। ওনারা 3 দিন পর পর যেতেন আসতেন। এর মধ্যে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কাঞ্চন ভাই কিন্তু বাড়িতে যান নাই, অথচ দেখুন ওনার পরিণতি কি হওয়ার কথা ছিল। ওনার চলে যাওয়ার কথা ছিল কবরে, সেই মানুষ উনি বাড়িতেও যান নাই। হসপিটাল থেকে সুস্থ হয়ে আবার উনি কর্মস্থলে ফেরত এসেছেন। আল্লাহ যাকে বাঁচাতে চান তাকে কি কেউ মারতে পারে? নিশ্চয়ই না। আবার আল্লাহ যাকে মারতে চান তাকে কি কেউ বাঁচাতে পারে? নিশ্চয়ই না। যাই হোক, এই যে ড্রেসিং করাতে হবে বেশ কিছুদিন ধরে, 3 দিন পর পর, এবং 3 দিন পর পর কি অবস্থা এটাও ডক্টর বুঝবেন। যেহেতু বড় একটা বিপদ থেকে উনি ফেরত এসেছেন আল্লাহর রহমতে। যেই রাত্রে আরেকটা ঘটনা ঘটে, সেই দিনের বেলা ওনারা গিয়েছেন মদনপুর সেই প্রাইভেট হসপিটালে। ওই দিন আবার ওই হসপিটালে প্রচন্ড রোগের চাপ। যেই ডক্টর ড্রেসিং করেন ওই ডক্টর বেশ ব্যস্ত ছিলেন, আর ওই ডক্টরকে ছাড়া মোস্তফা কামাল ভাই আর কাঞ্চন ভাই অন্য কাউকে ড্রেসিং করাবেন না। যেহেতু বেশ কিছুদিন আসছেন ডক্টরের সাথেও এটা ভালো সম্পর্ক হয়ে গেছে, ডক্টরও শুনেছেন যে উনি মানে মারাই গেছিলেন, মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়। এরপরে এই ঘটনা, এই জন্য ওনার বিষয়ে ডক্টরেরও কিন্তু একটা আগ্রহ ছিল। ডাক্তার ডক্টর বলছিলেন যে ঠিক আছে, আপনারা যেহেতু আমাদের সাথে করাবেন, একটু অপেক্ষা করেন, সেই ইমার্জেন্সি রুগী আছে, এদেরকে দেখে তারপর ড্রেসিংটা করাই। যদিও ড্রেসিং করানো অল্প সময়ের কাজ, তারপরও এমন ইমার্জেন্সি কিছু রুগী ওই সময় আসছিল যে
তাদেরকে রেখে ড্রেসিং করতে উনি আসলে যেতে পারছিলেন না। যাই হোক, সবকিছু করা হয়, এরপরে যে আবার আসবেন, তো এরপর ওনারা যখন আসছেন অনেক দেরি হয়ে যায় আসলে। মূলত যেই জায়গাতে এই হসপিটাল ছিল, এই জায়গাটার নাম হচ্ছে হাসনাবাদ। মূলত বদনপুর থেকে হাসনাবাদের দূরত্ব প্রায় 22 থেকে 25 কিলোমিটার। ওইখানেই হসপিটালটা ছিল। তো এই বদনপুরে যখন ওনারা আবার আসছেন, অনেক রাত হয়ে গেছে, তখন তো রাত প্রায় 10:30। আর একটু আগে তো বললামই যে ওখানে সন্ধ্যা পেয়ে লোকজন পাওয়া মুশকিল হয়। যখন ওই বদনপুর বাজারে আসছেন, বাজারে পাহারার দায়িত্বে থাকা তিনি নায়িকা আছেন, উনি বলছেন যে বাবারা তোমরা এখন কোথায় যাও? তখন ওরা বলেন যে আমরা তো এই যে ব্রিজের দায়িত্বে আছি। তখন বলছে এত রাত্রেবেলা তোমরা এদিকে যাচ্ছ, পার হবা, শ্মশান ঘাটে যাবা, ওইদিকে আবার তোমরা এসে যাবা, তোমাদের থাকার জায়গায় যাবা, এত রাত্রে যেতে হবে না, তোমরা এখানেই থাকো। বসো, গল্প গুজব করি। আসলে রাত বাজে 10:30, রাত পার হতে তখনও অনেক দেরি। তখন তো শীতকাল চলছে, মাঘ বছর কোন বেলকোনা করছে, এরপর থেকে তো চলছে, তখন তো শীত। আর শীতকালে রাত পার করা, ঠান্ডার মধ্যে এটা কিন্তু চারটিখানি কথা না। আর শীতকালে রাতও তো অনেক বড় হয়। তখন এই কাঞ্চন ভাই বসে যে, না চাচা আপনি চিন্তা করবেন না, আমাদের মাছি আছে, মাছিকে ডাক দিলেই চলে আসবে। তখন এই যে যিনি নায়িকার চাচা, উনি নির্দোষত বোধ করছিলেন, আসলে উনি যেতে দিতে চাইছিলেন না কোন একটা কারণে। এরপর কি আর করা, ওনারা তো যাবেনি। ওনারা বদমপুর বাজারে যে খেয়া খাত্তা আছে ওইখানে চলে আসছেন। আসার পরে ওই মাছি ভাইকে রাখেন, ও মাছি ভাই, মাছি ভাই এ করে ডাকছে, উনি ক্ষুদ্র হয়ে ডাকছেন। না হলে 50-60টা ডাক দিয়েছে চিৎকার করে করে। একবার মুসুয়া কামাল ভাই ডাক দেয়, একবার কাঞ্চন ভাই ডাক দেয়, এভাবে ডাকাডাকি করছে। এখন এই যে ডাকাডাকি করছে, কোনো সারা শব্দ নেই, অথচ শীতকালে কিন্তু চতুর্দিকে একদম নিস্তব্ধ থাকে, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না মাছির। অথচ মাছির ডাক কিন্তু শোনার কথা। এবং অনেকক্ষণ থাকার পর হঠাৎ করে মনে হলো হালকা হালকা ছলাৎ ছলাৎ শব্দ ওনারা পাচ্ছেন। তখন ওরা মনে হয় মাছি নৌকা নিয়ে আসছে। হ্যাঁ, মাছির ডিঙি নৌকাটা চলে আসছে। যখন এবারে এসে ফেরে, তখন দুজনই চমকে ওঠেন, আরে এই নৌকায় মাছি কোথায়? মাছি তো নেই, একাই কিভাবে এখানে চলে আসলো? তখন মুসুয়া কাউল ভাই কাঞ্চন ভাইকে বসে দেয়, কাঞ্চন ভাই এই নৌকাটা কিভাবে একা এখানে চলে আসলো? যদি ওই পাশ থেকে মাছি ধাক্কা দিয়েও নৌকা এই পাশে দেয়, এটা তো পসিবল না। ধাক্কা দিলে এত দূর আসবে না নৌকা, আর সে ধাক্কা দিবে ও পাশ থেকে তো কিছু বলবে, আর ধাক্কা দেওয়ার পর এটাতে একদম আমাদের কাছে এসে ঠেকবে, এটাও তো বলা যাবে না, ঘটনা থাকে। তখন এই যে কাঞ্চন ভাই, উনি বেশ রহস্যময় কণ্ঠে মুসুয়া কামাল ভাইকে বলেন যে আপনি আমাকে ধরে থাকবেন, নৌকায় বৈঠা আছে, আমি নৌকাটা চালাবো, যা কিছুই হোক আপনি আমাকে ছাড়বেন না, আপনি ধরেই থাকবেন, আর কোনো কাজ নেই আপনার, বাকিটা ইনশাল্লাহ আমি দেখে নিচ্ছি। এরপর দুজনে নৌকায় ওঠেন, আর কাঞ্চন ভাই বৈঠা দিয়ে নৌকা চালানো শুরু করছেন। এবছর খেয়াঘাট থেকে কিছুটা যখন এগিয়েছেন, এরপরে নৌকা আর আগায় না, নৌকা খালি চতুর্দিকে খোলে। নৌকায় বৈঠা দিলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে, এবার বৈঠা দিয়ে চালানোর চেষ্টা করলে অনেক সময় নৌকার মাথা ঘুরতে থাকে একই জায়গায়, এমনটা হচ্ছে, নৌকা লাগায় না। কাঞ্চন ভাই কিন্তু নৌকা চালানো এক্সপার্ট একজন মানুষ, উনি কোনোভাবেই নৌকাটা ওখান থেকে সরাতে পারছেন না, একই জায়গায় নৌকার মাথা ঘুরছে। এদিকে এই যে মুস্তফা কামাল ভাই, উনি চুপ করে আছেন, কারণ ওনাকে ওইটাই বলা হয়েছিল যে আপনি চুপ করে থাকবেন, কোনো কথা বলবেন না, ওপারে না যাওয়া পর্যন্ত। উনি তো চুপ করে আছেন। এইভাবে কেটে যায় প্রায় 1.5 ঘন্টা পর নৌকায় এসে এই পাশে লাগে, অথচ 5 মিনিটের পথ 1.5 ঘন্টা লেগেছে। ওপারে নামার পর তখন মুস্তফা কামাল ভাই বলছে যে ভাই ঘটনাটা কি হলো, এত তো সময় কি করলাম এখানে, এত সময় লাগলো কেন?
তখন কাঞ্চন ভাই বলছে যে এখান থেকে বাসায় গিয়ে বলি, এখন এটা না বলি। এই কথা শোনার পর মোস্তফা কামাল ভাই সায় দেন যে হ্যাঁ ঠিক আছে, বাসায় গিয়ে শুনি। যাওয়ার পথে তো মাছির বাড়ি, ওনারা আগে মাছির বাড়ি গেছে। যাওয়ার পরে এই কাঞ্চন ভাই মাঝিকে ডাক দিছে, মাঝি তো এক ডাকে উত্তর নিছে। মাঝি গোসো মাঝি ভাই, আপনাকে যে এতবার ডাক দিলাম আপনি শুনলেন না। মাঝি বলে, শুনি নাই, কে বলছে? আমি তো আপনাদের একটা ডাক শুনছি, আমি শুনলাম একবার ডাক দিলেন, কিন্তু এরপর আমি তো কোনো ডাক শুনলাম না। আমি চিন্তা করলাম মনের ভুল হলো নাকি, কারণ আমি তো আপনাদের অপেক্ষায় ছিলাম। যেহেতু অনেকক্ষণ ধরে আপনাদের ডাকের অপেক্ষায় ছিলাম, মনের ভুল হতেই স্বাভাবিক, কোন একটা শব্দকে আপনাদের ডাক মনে করতে পারি। একবারই ডাক শুনেছি, এরপর কিন্তু আমি আর ডাক শুনি নাই। ভেবেছি যে আপনারা হয়তো আর আসবেন না, তবুও কিন্তু আমি জেগেই আছি। কিন্তু আপনাদের ডাক একটার পর আর শুনি নাই। মোস্তফা কামাল ভাই চমকে ওঠেন, কি বলেন আপনি? একটা ডাক শুনেছেন? আমরা 50টা ডাক দিয়েছে অনেকক্ষণ ধরে, আপনি অন্য ডাক শোনেনি নাই? মাঝি বলেন, না আমি শুনি নাই। তখন মোস্তফা কামাল ভাই বলেন যে আপনার ডাক না শোনা, নৌকা একে একে চলে আসা, নৌকা একই জায়গায় ঘুরতে থাকা, কি রহস্য হতে পারে? এই কথা শোনার পর মাঝি আবার চমকে উঠছেন যে তাই নাকি, বলেন কি? নৌকা একে একে চলে গেছে, আপনি আবার সেই নৌকা নিয়ে পার হয়ে আসেন, হলো নাকি? ওই সময় কাঞ্চন ভাই বলতেছেন যে আচ্ছা ঘটনার পরে বলবো না, এখন থাক। কিন্তু মাঝি আবার পিলাপিলি শুরু করছে, না বলেন তো ভাই ঘটনা থাকে, আমি কেন একটা ডাক শুনলাম আর ডাক বলে কেন শুনলাম না? তখন মুস্তফা কামাল ভাইও তো বলতেছেন, এরপরে আর কাঞ্চন ভাই না করেন নাই, উনি বলতে থাকেন এক ভয়ঙ্কর ঘটনা। উনি বলতে থাকেন যে যখন এই মুস্তফা কামাল ভাই হঠাৎ করে আক্রান্ত হয়েছিলেন, ওই সময় তো বুঝতে পারেন না যে কেন ওভাবে দাঁড়িয়ে আছেন। তারপরে উনি কিছুটা বুঝতে পারেন যে মুস্তফা কামাল ভাইয়ের সাথে কোনো একটা ঘটনা ঘটেছে। এরপরে উনি ওনার মতো করে রুকিয়া করছিলেন, আস্তে আস্তে ডিলে করছিলেন যাতে করে ওনার পোস্টমর্টমটা দেরি হয়। আল্লাহ রসের সহমতে ওরা হৃদস্পন্দন ফেরত আসে। উনি বুঝতে পারেন এখানে কোনো পিশাচ জিনের হস্তক্ষেপ রয়েছে, যার কারণে এটা হয়েছে। আল্লাহ রহমতে ওই যাত্রায় মোস্তফা কামাল ভাই কিন্তু বেঁচে ফিরেছেন, আলহামদুলিল্লাহ। যখন এই নৌকা নিয়ে ওনারা পার হবেন, তখন নাকি হঠাৎ করে ভয়ঙ্কর এক পিশাচ এসে সামনে দাঁড়ায় ওই খালের মধ্যে। কাঞ্চন ভাইয়ের সামনে এসে বলে, কাঞ্চন, সব দোষ তোর, তোর কারণে আমি ওকে দিতে পারি দে। ওকে তো আমি ওই সময় মেরে ফেলছিলাম, তাই ওকে আমি ওই সময় নিয়ে যেতাম। ওর সাথে সাথে আমি হাসপাতাল পর্যন্ত গেছি, অনেক চেষ্টা করছি, তোর কারণে নিতে পারি দে। ওর হার্টবিট ফেরত আসছে। এরপর আমি ওকে নিয়ে আর অনেক চেষ্টা আবারও করছি, তোর কারণে পারি না। তুই চলে যাবি, যা, এই লোককে এখানে রেখে যা, দেখ আমি ওকে কি করি, ওকে আমার লাগবে। তখন কাঞ্চন ভাই বলছে, তুই তো বুঝেই গেছিস, আমিও বুঝে গেছি কিছু একটা ব্যাপার আছে। তুই ভাবলি কিভাবে আমি তোকে একে নিতে দেব আমার সামনে থেকে? মর্গ থেকে আনলে ওকে ফেরত নিয়ে আসছে আর তোর কাছে দিয়ে দেব, এই চিন্তাও করিস না। ওদিকে বিশ্বাস বারবার বলছে, কাঞ্চন বাড়াবাড়ি করিস না, তুই যাবি যা, তোকে কিন্তু ছেড়ে দেব, একে আমি ছাড়বো না। এরপর নাকি কাঞ্চন ভাইয়ের সাথে অনেক বাদ বিতণ্ডা হচ্ছে, ওই বিশ্বাসটা কাঞ্চন ভাইয়ের শরীরে আঁচড় দিচ্ছে। এই সমস্ত কথাবার্তা, হ্যাঁ, তার শব্দ এই মোস্তফা কামাল ভাই শুনতে পাচ্ছে না। কাঞ্চন ভাই যে বিশ্বাসের সাথে কথা বলছে সে কিছুই শুনতে পাচ্ছে না। কাঞ্চন ভাই শরীরে আঁচড় দিচ্ছে, এটাও মোস্তফা কামাল ভাই দেখতেও পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। এত কিছু হয়ে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছে না। উনি শুধু দেখছেন যে লোকে একই জায়গায় করছে এসব কথা। কাঞ্চন ভাই বলেন মাছিকে এবং মোস্তফা কামাল ভাইকে। মোস্তফা কামাল ভাই তো অবাক হয়ে যায় যে এর ভিতরে এত কিছু ঘটে গেছে, তুমি আমাকে বলোও নাই। তখন কাঞ্চন ভাই আরো বলেন যে ওর সাথে যুদ্ধ করে এই নৌকাটা নিয়ে এই বাসায় আসছে। ওই পিশাচটা এত সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না।
যাই হোক, মাঝি বলে যে ভাই তাহলে আজকে রাত পর্যন্ত এখানে আমার বাসায় একটু বসে যান, থেকে যান, সকালবেলা আপনাদের বাসায় যান। পথে আবার কোনো সমস্যা হয় কিনা, এখনো তো কিছুটা পথে হেঁটে যাবেন। পথে বাস শাল আছে, আম গাছ আছে, ওই জায়গাগুলো খুব একটা বেশি ভালো না। তখন কাঞ্চন ভাই বলে ওইসব বলে লাভ নাই, এতটা পথ যেহেতু চলে আসছি, ওই পিশাচ ইনশাল্লাহ কিছুই করতে পারবে না, আল্লাহ ভরসা। এই বলে মাঝির বাসা থেকে বিদায় নিয়ে মোস্তফা কামাল ভাই আর কাঞ্চন ভাই রওনা দিয়েছেন। ওনারা যেখানে থাকেন সেখানে, সে জায়গাটা খুব বেশি দূরে ছিল না। তো একটা বাসশাল আছে, বাসশালটা ঠিকঠাক করে পার হন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এরপরে দুটো আম গাছ রয়েছে, ওই আম গাছের কাছে যখন আসছেন, দেখেন ওই আম গাছের নিচে ওনারা হাঁটছেন, ওটা একটু জোর আম গাছ ছিল। ওই আম গাছের এরিয়াটা ওনারা ক্রস করতে পারছেন না, অথচ এই এরিয়াটা ক্রস করে সর্বোচ্চ 15 সেকেন্ড বা 20 সেকেন্ডই ধরি, বা হাইস্ট 30 সেকেন্ড হবে, এর বেশি কোনোভাবেই হবে না। কিন্তু ওনারা হাঁটছেন তো হাঁটছেন, এই আম গাছের এরিয়া ক্রস করতে পারছেন না, সামনে যেতে পারছেন না, পেছন দিকে আসতে পারছেন না, কি একটা অবস্থা। আর ওই দিকে আবার ছিল তুলা গাছ। ওই তুলা গাছ থেকে মনে হচ্ছে একটু একটু করে তুলা পড়ছে, সাদা সাদা তুলা মাটির উপরও পড়ছে। চাঁদের আলোতে দেখতে পাচ্ছিলেন মোস্তফা কামাল ভাই, কাঞ্চন ভাই দুজনেই। কাঞ্চন ভাই কোনাতে রুকিয়া করে যখন পার হয়েছেন আম গাছের ওই এরিয়াটা, এরপর তুলা গাছের ওখানে যখন আসছেন, তখন প্রথমবারের মতো মোস্তফা কামাল ভাই অদ্ভুত কিছু দৃশ্য দেখেন। উনি দেখতে পান অসংখ্য ইঁদুর, বড় বড় ইঁদুর চতুর্দিক থেকে ওনাদেরকে ঘিরে ধরে আক্রমণ করতে আসছে। লক্ষ লক্ষ কোটি কোটি ইঁদুর কোথার থেকে যা আসছে, মাটি ফুলে বের হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, গাছ থেকে নামছে। ইঁদুর চতুর্দিক থেকে ওনাদেরকে ঘিরে ফেলছে, আক্রমণ করবে। এমনকি এই যে তোলাগুলো উপর থেকে পড়ছে, উনি দেখছেন উপর থেকে ইঁদুর পড়ছে, অথচ কাঞ্চন ভাই উনি এরা দেখছেন না। উনি দেখছেন উপর থেকে তোলাই পড়ছে, আর শীতকালে গাছের পাতা কিন্তু শুকিয়ে যায়, পড়তে থাকে, ওইভাবে পাতা পড়ছে। আর এই জিনিসগুলো মোস্তফা কামাল ভাই দেখছেন উল্টোটা, অর্থাৎ উনি দেখছেন এগুলো হচ্ছে ইঁদুর, ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় ইঁদুর, এগুলোর চোখগুলো খুব ভয়ঙ্কর। তো উনি যখন বলেন যে কাঞ্চন ভাই আমি তো এই জিনিসগুলো দেখছি বা দেখতেছি, তখন কাঞ্চন ভাই বুঝতে পারেন যে এখানে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। উনি আবার রুকিয়া করতে থাকেন। আল্লাহর রহমতে ওটাও পার হয়ে ওনারা ঠিকঠাক মতো বাসায় চলে আসেন। এরপরে টানা বেশ কয়েকদিন মোস্তফা কামাল ভাইয়ের জ্বর ছিল। এরপর উনি ঠিকঠাক হয়েছেন আল্লাহর অশেষ রহমতে। ব্রিজের কাজও ঠিকঠাক মতো শেষ হয়, তারা যে যার গন্তব্যে ফেরত আসেন। আর ওই যে পিশাচ, যে চিন্তা, এইটা মূলত এই ব্রিজের পাইলিং করার সময় মোস্তফা কামাল ভাইয়ের দিকে নজর দিয়েছিল, তাকে বলি হিসাবে নিতে চেয়েছিল। শেষ পর্যন্ত পারে নাই, আল্লাহর শেষ রহমতে ওনার হার্টবিট ফেরত আসছিল। আর এই পুরো সময়টাতে যিনি খুব ভালো একটা ভূমিকা পালন করেছিলেন, তিনি ওই কাজটার একজন শ্রমিক ছিলেন, যার নাম কাঞ্চন। আল্লাহ আসলে কাকে আমাদেরকে ওসিলা করে পাঠাবেন আমরা কেউ জানি না। আল্লাহ ওসিলা ছাড়াও আমাদেরকে বাঁচাতে পারেন, কখনো ওসিলা দিয়ে বাঁচাতে পারেন। এমন একটা ঘটনা যেখানে একটা মানুষ মর্গে চলে গেছে, একটু পরে যে পোস্টমর্টেম হবে, সেই মানুষ হার্টবিট ফেরত পেয়ে সুস্থ হয়ে যায়। এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া কি আর কিছু। ওই পিশাচটা শেষ পর্যন্ত তার হার্টবিটটা বন্ধ করে রাখতে পারেনি, একটা পর্যায়ে সেটা চালু হয়ে যায়। আর মূলত মোস্তফা কামাল ভাইকে বলি হিসাবে সে নিতে চেয়েছিল। ব্রিজের কাজগুলো চলাকালে অনেক সময় আমরা দেখি অনেকেই বিনা কারণে মারা যান, দুর্ঘটনা ঘটে। এই ধরনের ব্রিজগুলো তৈরির ক্ষেত্রে দুর্ঘটনা যদি ঘটে, বুঝতে হবে এখানে কোনো প্যারানর্মাল বিষয়ে হস্তক্ষেপ রয়েছে। যদিও বা দুর্ঘটনা, এটা আপাতত দৃষ্টিতে মিছক দুর্ঘটনা বলেই মনে হতে পারে, কিন্তু আসলে কি তাই? মোস্তফা কামাল ভাই কিন্তু এখন দিব্যি ভালো আছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘায়ু দান করুন। ধন্যবাদ জানাচ্ছে আমাদের সাত্তার ভাইকে, এমন এক রহস্যময় ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এই ধরনের ঘটনা সচরাচর কিন্তু পাওয়া মুশকিল হয়। আপনি এমনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা দিয়েছেন যে কোথায় হয়েছে, কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করছিল, তার এমডির নাম কি, বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আশা করি ওই সময় 1997 সালে যারা এই ব্রিজটা তৈরি হতে দেখেছেন তারা হয়তো বা এই ঘটনার কথা মনে রাখতে পারেন বা মনে করতেও পারেন। ফটোটা এ পর্যন্তই। রেভলিউশনের ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। রেভলিউশনের এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে, আমাদের শনি রাতের 27তম আয়োজনের দ্বিতীয় ঘটনা হিসেবে এই ঘটনা দিয়ে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আলফাজ আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নে। ঘটনা দিয়ে ওনার নিজের সাথেই ঘটেছিল। ঘটনাটির সময়কাল 2021 সালের মার্চ মাসের শেষ সপ্তাহের কোন একটা দিনে। দিনটা উনি নির্দিষ্ট করে মনে করতে পারেন নাই, এই কারণে আমাদেরকে বলতে পারেন নাই, তবে মার্চ মাসের শেষ সপ্তাহে এতটুকু ওনার মনে আছে। এশার আজান হয়ে গেছে এমন একটা সময়, ওই সময়ে ওনার একজন কাজিন ওনাদের বাড়িতে বেড়াতে আসবেন, অথচ তাকে থেকে রওনা দিয়েছেন ওই সময়ে কাছাকাছি আসবেন। ওনাকে এগিয়ে আনার জন্যই মূলত এই আলফাজ ভাই উনি এগিয়ে যাচ্ছিলেন। আর তখন তো বেশি রাত হয় নাই। ওই যে রাস্তাটা, যেই রাস্তা দিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন, এই রাস্তাটা ছিল কাঁচা রাস্তা, গ্রামের রাস্তা। রাস্তাটা উত্তর দক্ষিণ কয়েকদিকে ভাগ হয়ে গেছে। উনি উত্তর দিক থেকে পশ্চিম দিকে যাবেন, আর উত্তর থেকে এগিয়ে গেলে, অর্থাৎ উত্তর থেকে পশ্চিম দিকে এগিয়ে গেলে সোজা ইউনিয়ন পরিষদের যে ভবনটা, ওইখানে যাওয়া যায়। মূলত ওই জায়গাতেই ওনার কাজিন আসবেন। উনি দক্ষিণ দিক থেকে একটা শাখা রাস্তা হয়ে পশ্চিম দিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। উনি যেই পথ দিয়ে এগিয়ে যাবেন, এই পথের ঠিক মধ্যবর্তী জায়গায় বেশ কিছু তাল গাছ ছিল। তো উনি একে একে হেঁটে যাচ্ছেন। ওই সময় ওনার কাছে স্মার্টফোন ছিল না, উনি বাটন ফোন ইউজ করতেন, আর সেটাতেও টর্চ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট ছিল, সেটা জ্বালিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। আর বাটন ফোনের যে ফ্ল্যাশ লাইটগুলো, এগুলোর আলো কিন্তু খুব বেশি হয় না, অল্প হয়, অনুমতি পথ চলা যায় আর কি। উনি একে একে এগিয়ে যাচ্ছেন। মনে রাখা ভালো, এই রাস্তাটা ছিল কাঁচা, আর এই রাস্তায় তেমন কোনো গাড়ি চলতো না। অটো রিক্সা তখন তো মোটামুটি হয়েছে, এখন যেমন অটো রিক্সা জয় জয়কার সব জায়গাতেই, তখন কিন্তু অটো রিক্সায় গ্রামগঞ্জে এতটা প্রবেশ করেনি। 2021 সালে তখনও কিন্তু করোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো কিন্তু চলছে ক্রমাগত। যাই হোক, উনি তো এগিয়ে যাচ্ছেন। উনি জানেন যে এদিক দিয়ে মেইন যেখানে উনি যাবেন সেখানে যাওয়ার জন্য কোনো গাড়ি পাবেন না। এমনকি ফেরত আসার সময় ওরা কাজিনকে নিয়ে যখন ফিরবেন তখনও কোনো গাড়ি পাবেন না। তবে ওই রাস্তার মধ্যবর্তী কিছু জায়গায় কিছু ঘরবাড়ি রয়েছে, এখন আরো কিছু ঘরবাড়ি হয়েছে। 2021 সালে ঘরবাড়ি কম ছিল আর কি। তো উনি এগিয়ে যাচ্ছেন, ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে। উনি যখন তার কাছে কাছাকাছি এসেছেন তখন ওনার কাছে মনে হলো ওই হাও কাওয়াতে সাদা পোশাক পরা কোন একটা মানুষ তার কাছে সাথে হেলান দিয়ে বসে আছে। এরকম কোনো ব্যক্তি থাকতেই পারে, কোনো কাজ করছে হয়তো বা ক্লান্ত হয়ে গেছে, তখন তো অনেক রাত, বিষয়টা এরকম না। উনি এটা নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা করেনি, উনি ওনার মতো করে এগিয়ে যাচ্ছেন। তবে আর চোখে উনি তাকাচ্ছেন যে এটা আসলে কে এই সময়ে তার কাছে এখানে বসে আছে। উনি দেখলেন যে এই যে আলফাজ আহমেদ ভাই যে এগিয়ে আসছেন, এই বিষয়টা মনে হলো ওই লোকটা টের পেয়েছে। আলফাজ ভাইয়ের আগমনটা যখন সে বুঝতে পেরেছে, আলফাজ ভাইয়ের কিছু মনে হলো যে ওই লোকটা ওই হেলান দেওয়া থেকে বসলো, মানে বসা অবস্থা তো হেলান দিয়েছিল তার কাছে সাথে, এবার সে বসলো। বসার পর উঠে দাঁড়ানোর পর সে তাল গাছের গোড়া থেকে ওই কাঁচা রাস্তার মাঝখানে চলে আসলো, এসে ওলান দিকে আগানো শুরু করলো। তখন পর্যন্ত কিন্তু এই আলফাজ ভাই উনি
কোনো প্যারানর্মাল কিছু চিন্তা করেন নাই। আর ওই জায়গাতে আসার কিছুক্ষণ আগে ওনার কাজিনকে ফোন করেছিলেন যে কাজিন কত দূর আছে। উনি বুঝতে পারলেন যে এখনো প্রায় 1 কিলোমিটার দূরে আছে। তো উনি হেঁটে হেঁটে ওই ইউনিয়ন পরিষদ ভবনের ওইখানে যেতে যেতে কিন্তু তার কাজিন ওখানে চলে আসবে। এরকমই পরিকল্পনা ছিল, উনি তো হেঁটে যাচ্ছেন আস্তে আস্তে। হঠাৎ করে উনি দেখেন যে এই যে মানুষের মতো অবয়বটা, এই অবয়বটা মনে হচ্ছে একটা বড় আকৃতির সাদা বিড়াল হয়ে গেছে। বিড়াল হয়ে তার দিকে হেঁটে আসছে। তখনও কিন্তু তাদের মাঝখানে যে দূরত্ব, অর্থাৎ দুইজনের যে দূরত্ব, উনিও তো হেঁটে যাচ্ছেন, বিড়ালটাও তার দিকে এগিয়ে আসছে। দূরত্ব 50 হাতের মতো ছিল। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, এইটা বিড়াল হয়ে গেল, তাহলে কি উনি তোকে বিড়ালই দেখেছিলেন? তখনও পর্যন্ত কিন্তু ওনার ভিতরে ভয় কাজ করেনি। তবে একটা অদ্ভুত বিষয় উনি খেয়াল করেন, সেটা হলো যে ওনার শরীরটা কেমন যেন ভারী ভারী হয়ে গেছে। দুলু দুলু করে ওনার বুক মনে হচ্ছে কাঁপছে। কেবল এত অস্বস্তি ভাব ওনার মধ্যে চলে আসে, যেটা একটু আগেও ছিল না। অথচ উনি কিন্তু ভয় পাচ্ছেন না। বিড়ালটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে, আর ওনার মোবাইলের দিক ফ্ল্যাশলাইটের হালকা আলো, এই আলোটা যখন বিড়ালের চোখে পড়েছে, তখন বিড়ালের চোখ দুটো পুরোপুরি টপ করে চলে উঠল। দুটো চোখে খুব অদ্ভুত রকমের সাদা, মনে হচ্ছে চোখ দিয়ে আলো ঠিকরে বের হচ্ছে। যদিও বা অন্ধকারে কুকুর, বিড়াল বা এই ধরনের প্রাণী চোখে আলো পড়লে এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কোন একটা অস্বাভাবিকতা ওই বিড়ালের চোখে ছিল। উনি হঠাৎ করে আরো একটা বিষয় লক্ষ্য করলেন। উনি দেখলেন যে এই বিড়ালটা এখন মনে হলো একটা শেয়াল আকৃতির কোনো প্রাণীতে পরিণত হয়েছে, এটা আর বিড়াল নেই। তখন উনি ভয় পাওয়া শুরু করলেন যে আসলে একটু কি আমি বিড়ালই দেখেছি। উনি চিন্তা করলেন যে না, এটা বিড়াল না, এটা হয়তো ভাই কুকুর বা শেয়াল টাইপেরই কিছু হবে, তা না হলে এত বড় জিনিস আমি দূর থেকে তো মানুষের মতো দেখছি, এটাই হবে, বিড়াল টিয়াল কিছু না। এরকম চিন্তা করতে করতে উনি কিন্তু সামনে হেঁটেই যাচ্ছে, আর ওই জিনিস ওনার দিকে হেঁটে আসছে। হঠাৎ করে এইবার উনি যেটা দেখেন, সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন শেয়ালের মতো এই প্রাণীটা, যেটা কিন্তু সাদা রঙের, এই জিনিসটা হঠাৎ করে 8 থেকে 10 বছর বয়সী একটা ছেলে আকার ধারণ করেছে। 8 থেকে 10 বছর বয়সী একটা ছেলে আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু উচ্চতা হয়, তার শারীরিক গঠন কেমন থাকে, ঠিক এমন। এই জিনিসটা দেখার সাথে সাথে উনি ওখানে দাঁড়িয়ে যান। উনি চিন্তা করে থাকেন, হায় হায়, এটা আমি কি দেখছি। উনি তখন ভাবলেন আসলেই মনে হয় শুরুতে মানুষই দেখেছিলাম, মাঝখানে বিড়াল বা শেয়াল, সাদা রঙের কেবল শেয়াল হয় না, মানুষই হবে। তবে এবার উনি লক্ষ্য করলেন যে ওই 8 থেকে 10 বছর বয়সী বাচ্চার চেহারার মধ্যে অদ্ভুত ধরনের এক বিষয় লক্ষ্য করা যাচ্ছে। উনি বেশিক্ষণ যে তার দিকে তাকিয়েছেন বিষয়টা এরকম না। হঠাৎ করে আলফাজ ভাই মনে হলো যে এই বাচ্চাটা বেশ আক্রমণাত্মক। এরকম চিন্তা করতে করতে উনি দেখেন যে এই বাচ্চাটা 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাটা ওনার দিকে দৌড় দিয়েছে, মানে ওনাকে ধরার জন্য দৌড় দিয়েছে। অনেক সময় হয় না যে মানুষ কাছাকাছি দাঁড়িয়ে থাকে, চুপচাপ দাঁড়িয়েছে, হঠাৎ করে দৌড় শুরু করেছে তার দিকে। কিরকম তো হয়, যখন এরকমটা হয়েছে উনি মারাত্মক চমকে উঠেছেন। উনি কি করেছেন, শরীরটাকে একটু বাঁকিয়ে নিয়ে সোজা দৌড় দিয়েছেন, মানে উনি যেদিকে যাবেন ওই দিকে। উনি এত জোরে দৌড় দিয়েছেন, পেছন দিকে তাকানোর কোনো সুযোগ পাইনি। উনি দৌড় দিয়ে কিছু ঘরবাড়ি ছিল ওই জায়গাতে চলে আসছেন। ওখানে এসে লোকজনদেরকে ডাকাডাকি শুরু করেছেন। উনি ফোন করেছেন ওনার পরিচিত কয়েকজনকে, তারাও কাছাকাছি ছিল, তারা চলে আসছে। তো উনি যেভাবে ভয় পেয়েছেন, এমন ভয় পেলে শরীরের অবস্থা কেমন হতে পারে, মানুষ হাঁপিয়ে যায়, গলা শুকিয়ে যায়, ওনার প্রচন্ড রকমের পানি পিপাসা লেগে যায়। উনি ওনার পরিচিত জনকে বলেন যে একটু পানি খাবো, তখন পরিচিত জনরা পানি এনে দেয়। তারা জিজ্ঞেস করছে কি হয়েছে, কি হয়েছে। উনি মূল বিষয়টা শুনে বলতে চাচ্ছিলেন না, বললে হাসাহাসি করবে এটা সেটা, উনি বলতে চাচ্ছিলেন না। এদিকে ওরা কাজিনও প্রায় কাছাকাছি চলে এসেছে। তখন ওনার কাছাকাছি যারা আসছিলেন আর কি, তাদেরকে নিয়ে কাজিনকে রিসিভ করার জন্য চান। কাজিনকে যখন রিসিভ করার জন্য চান,
তখন কাজিনও বলছে যে কি ব্যাপার, তোর চেহারা এরকম কেন, ভয় দিয়ে পেয়েছিস নাকি, এরকম লাগছে। ওরে তখন ওই অবস্থাতে কিছু বলে না। তখন কাজিনকে সাথে নিয়ে এবং ওই যে সাথে যে লোকজন ছিল তাদেরকেও সাথে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তারাও এগিয়ে দিয়ে আসছে। যখন তালদেশের কাছে আসছেন তখন উনি বলেন যে ভাই একটু আগে তো এইখানে এই ঘটনা ঘটছে, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি কিছুক্ষণ আগে এরকম একটা ভয় পেয়েছি। এরপর উনি বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার পর এই ধরনের ভয়ের ক্ষেত্রে দেখা যায় যে গরম পানিতে গোসল করে তারপর ঘরে ঢুকতে হয়। উনি বাড়িতে এসে এই বিষয়ে তেমন কোনো আলোচনা না করলেও এই যে ওনার কাজিন সহ আরও যারা ওনাকে এগিয়ে দিতে আসছিলেন, কাজিন তো রাতে বাড়িতেই ছিল, এই বিষয়টা কিন্তু তারা শেয়ার করেছে। সকালবেলা জানা গেল যে এই বিষয়টা সকলেই জানতে পেরেছে। তবে ওনার উচিত ছিল ওই সময় মুসুল করে ঘরে ঢোকা। এটাই পরিবারের সদস্যরা বলছিলেন। তবে আল্লাহর মতো তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে রাতের আধারে আমরা কেউ এক একে হেঁটে যাচ্ছি গ্রামের কোনো মেঠো পথ ধরে, যে পথে সন্ধ্যার পর লোকজন চলাফেরা করে না বললেই চলে। রাতটা খুব বেশি গভীর না হলেও সন্ধ্যার পরেই কিন্তু এক ধরনের ভয়ঙ্কর রকমের নির্জনতা নেমে আসে সেখানে। সেখানে যদি রাস্তার পাশে তাল গাছ থাকে আর তাল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় এই ধরনের সাদা কোনো অবয়ব যদি মানুষ দেখে, তাহলে তার কেমন ধরনের অনুভূতি হতে পারে। এমনটাই হয়েছিল আলফাজ আহমেদ ভাইয়ের সাথে। ঘটনা এটাই ছিল, অল্প কয়েক মিনিটের ঘটনা। তবে এই কয়েক মিনিট যে ওনার উপর কি ধরনের প্রভাব বিস্তার করেছে, কেমনটা ভয় লাগিয়েছে, তা শুধু উনি বলতে পারবেন। আর এই ধরনের ঘটনা যাদের সাথে ঘটে তারাই বলতে পারবেন ভয়ের অনুভূতি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আলফাজ আহমেদ ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আশা করছি ওনার কাছ থেকে আমরা ভবিষ্যতে আরো অনেক অনেক সত্য ভয়ের ঘটনা পেতে থাকবো ইনশাল্লাহ। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাই আমাদের এবারে শনি তাদের 27তম আয়োজনে তৃতীয় এবং শেষ। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমরা আমাদের শনি তাদের 27তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায় চলে এসেছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছে কেউ নেমিদের শ্রদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ আওয়াল ইসলাম নীরব। উনি বর্তমানে রয়েছেন ওমানের রাজধানী মাসকাটের নিজুয়া নামক স্থানে। ওনার দেশের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার করপাড়া ইউনিয়নে সন্ধ্যা নদীর পাড়ে। ঘটনাটি মূলত ঘটেছিল চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া বাজারের পাশে মিরপাড়া নামক গ্রামে। ওখানে ওনার শ্বশুর বাড়ি। ঘটনাটি উনি ওনার ওয়াইফের মুখ থেকেই শুনেছিলেন। চলুন ঘটনা চলে যাই। ঘটনাটি অনেক দিন আগে না হলেও তাও তো 10-12 বছর হয়ে গেছে। ওই সময়ও এই মিরপাড়া গ্রামে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশ ভালোই ছিল। এখন অবশ্য বেশ কিছু ঘরবাড়ি হয়ে গেছে সেখানে, ঘন ঘন ঘরবাড়ি। এখন দেখা গেছে যে একটা বাড়ির পাশে এরকম মিলিং করে বাড়ি করছে। তখন কিন্তু একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব মোটামুটি ছিল আর কি। চিৎকার দিয়ে ডাকতে হতো এমন একটা অবস্থা। এক বাড়িতে যদি কোনো শব্দ হয় পাশের বাড়ি কিন্তু সেটা শুনবে না, এতটা দূরত্ব ছিল। তখন আর শ্বশুর বাড়িতে দুটো ঘর ছিল। দুটো ঘরে পরেই ছিল একটা পুকুর, পুকুরের পরে একটা কবরস্থান, আর কবরস্থানের সাথে লাগোয়া রয়েছে 3টা তাল গাছ। তো এই তাল গাছ কবরস্থানের ওই পারে আর একটা বাড়ি রয়েছে। ওই বাড়িতে একটা মেয়ে রয়েছে, নাম হচ্ছে আমেনা। সে হাই স্কুলে পড়তো ওই সময়। আমেনা সকালবেলা স্কুলে যেত, বিকেলের দিকে ফেরত আসতো। আমেনার নানা বাড়ি আবার স্কুলের কাছাকাছি, তাদের বাড়ি থেকে কিছুটা দূরে স্কুল, আর স্কুলের কাছাকাছি হচ্ছে নানা বাড়ি। তো মাঝে মাঝে আমেনা কি করতো, দুপুরবেলা টিফিন পিরিয়ডে নানা বাড়ি চলে যেত, অথবা স্কুল ছুটি হয়ে গেছে তখন নানা বাড়িতে যেত। নানা নানি মামাদের সাথে গল্প গুজব করে তখন বাসায় আসতো সন্ধ্যার আগে। এটা সবসময় করতো না, মাঝে মাঝে করতো আর কি, যখন তার ভালো লাগতো তখন যেত। তো এমনই একদিন স্কুল ছুটির পরে সে গিয়েছে তার নানা নানির সাথে দেখা করতে। তো ওই সময় আবার নানি বেশ ভাজা পোড়া কিছু জিনিস তৈরি করেছে, তেলে ভাজা পিঠা তৈরি করেছে, এগুলো খেয়েছে। সবসময় তো নানা বাড়িতে আসে, এটা নিয়ে তো খুব বেশি সমস্যা না। কিন্তু সন্ধ্যার আগেই সে বাড়িতে ফেরত আসতো। যদি কখনো সন্ধ্যা লেগে যেত তখন মামারা বা
নানা বাড়ির অন্য কোনো পুরুষ সদস্য এসে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যেত। আর দেখতে বেশ ছিপছিপে গলনে, লম্বা চুল, সুন্দর চেহারার একটা মেয়ে ছিল আমেনা। ঘটনা যেদিন সূত্রপাত হয় আর কি, অর্থাৎ ঘটনার সূত্রপাতের যেই সময়টা, এটা ওই দিন, যেই দিন আমেনা নানা বাড়িতে গিয়েছিল ভাজা পোড়া খেয়ে বাড়িতে ফিরছে সন্ধ্যা লাগে। যেহেতু যখন রওনা দিয়েছে তখনও সন্ধ্যা লাগতে মোটামুটি বেশ দেরি ছিল, এই জন্য কেউ যে এগিয়ে দিয়ে যাবে এমন প্রয়োজনীয়তা কেউ বোধ করেনি, আমেনাও বোধ করেনি। সে রওনা দিয়েছে। রওনা দিতে বাড়ির কাছাকাছি এসে যখন ওই যে কবরস্থানের সাথে লাগোয়া 3টা তাল গাছ, ওই 3টা তাল গাছের নিচে চলে এসেছে, তখন হঠাৎ করে আমেনার লম্বা চুলে একটা হ্যাচকা টান সে অনুভব করে। তার কাছে মনে হলো তার চুলটা কোথাও বেঁধে গেছে, এই জন্য হ্যাচকা টান লেগেছে। হ্যাচকা টানে সে বেশ ব্যথা পায়, আর সামনের দিকে দাঁড়ানো অবস্থাতেই হাত পেছনে দিয়ে চুলের সাথে হাত লাগিয়ে চুলটা ছাড়ানোর চেষ্টা করে। আমেনার কাছে মনে হলো চুলটা তার সমান উচ্চতায় ভাসছে, অর্থাৎ এমন কোনো কিছুর সাথে চুল আটকে গেছে যেটা তার সমান উচ্চতা। অর্থাৎ তার চুলটা তুই তার মাথা বরাবর করে কেউ উঁচু করে ধরে কেমন হবে ওই রকম। আমেনা তখন পেছন দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পর এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। আমেনা দেখতে পায় যে তার চুল লম্বালম্বি হয়ে শূন্যে ভাসছে। মনে হচ্ছে কেউ একজন চুল ধরে রেখেছে, কিন্তু চুল কে ধরে রেখেছে এটা আমেনা দেখতে পাচ্ছে না। কারো চুল যদি পেছন থেকে ধরে রাখা যায় উঁচু করে, মাথা বরাবর বা কারো কপাল বরাবর সমান করে, তাহলে যেমনটা দেখায় চুলের যে শেপটা ওরকম দেখাচ্ছিল। আমেনা এটা দেখে বুঝতে পারে যে সে একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। আমেনা ওই অবস্থাতে আসলে দোয়া দরুদ পড়ার চিন্তা ভাবনা আসলে সে করতে পারে নাই, ভয় পেয়ে গেছে। সে 2 হাত দিয়ে তার চুল ধরে টানা হেঁচড়া শুরু করেছে চুলটা যেন কোনোভাবে ছাড়িয়ে নিতে পারে, কিন্তু আমেনা কোনোভাবেই চুল ছাড়াতে পারছিল না। অনেক চেষ্টা করছে, ছাড়াতে পারছে না। আমেনা তারপর চিৎকার করে বলছে, ছেড়ে দে, আমার চুল ছেড়ে দে, আমার চুলটা ধরে রাখিস না, ছেড়ে দে আমার চুল। কিন্তু চুল কেউ ছাড়ে না। এমত অবস্থায় দূর থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসে। তখনই আমেনার চুল ছেড়ে দেয়। আমেনা দৌড়ে বাড়িতে চলে আসে। তবে আসার পর আমেনা কাউকে কিছু বলেনি। আমেনা দেরিতে ফিরেছে। বাড়ি থেকে তার মা জিজ্ঞেস করছে, কিনা আমেনা কোথায় গেছিলে? আমেনা বলছে যে আমি তানি বাড়ি থেকে আসলাম। ও তো মাঝে মাঝেই আসে এইভাবে, সন্ধ্যার সময় এটা নিয়ে কোনো সমস্যা না, বা এটা নিয়ে কোনো প্রশ্ন আর বেশি কিছু করে নেয়। আমেনা এই বিষয়টা কাউকে বলে না। ওই রাত ঠিকঠাক মতো যায়। পরের দিন সকালবেলা আমেনা স্কুলে গিয়েছে। ওই দিন আর নানা বাড়ি যায় নাই। বিকালের দিকে আবার ওই তাল গাছে নিজেই ফেরত এসেছে। ঠিক সন্ধ্যার পরই শুরু হয়ে যায় আমেনার আচরণে ভয়ঙ্কর কিছু পরিবর্তন। আমেনা এলোমেলো কথা বলতে থাকে, বাড়ির ভিতরে ছুড়াছুড়ি করতে থাকে। সে তার লম্বা চুলগুলো টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে, নিজের শরীরে ক্রমাগত আঘাত করছে। একটা পর্যায়ে আমেনা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে ওই যে 3টা তাল গাছ ওই দিকে চলে যেতে থাকে। এই যে অবস্থা, এই অবস্থা দেখার পর শুরুতেই আমেনার মা কি করেছিল, লোক মারফত আমেনার 2 মামাকে খবর পাঠিয়েছিল যে আমেনা সন্ধ্যা করে থেকে এমন করছে। তো আমেনা যখন এমন করছে এই খবরটা পায়, তার 2 মামার সাথে সাথে তারা চলে আসে এই বাড়িতে। যেহেতু দূরত্ব তো খুব বেশি ছিল না, আসতে 20-25 মিনিট সময় লেগেছে। এর ভিতরে আমেনা বাসায় এরকম হয়ে হট্টগোল করছিল। যখনই মামারা কাছাকাছি চলে এসেছে তখন দৌড়ে ওই 3টা তাল গাছের দিকে চলে গেছে। 3টা তাল গাছের ওখানে যাওয়ার পর আমেনা সেখানেও উচ্ছৃঙ্খল আচরণ করছে। তার 2 মামা অনেক কষ্টে আমেনাকে ধরে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর সে চিৎকার চেঁচামেচি করতে থাকে, সবাইকে গালিগালাজ করতে থাকে, একে মারতে যায়, ওকে মারতে যায়। একটা পর্যায়ে আমেনা শান্ত হয়, ঘুমিয়ে যায়। সকালে উঠে আমেনা দিব্যি স্বাভাবিক, একদম স্বাভাবিক। কিন্তু সন্ধ্যার পর থেকে কি হয়েছে সে কিছুই মনে করতে পারে না। সবাই চিন্তা করেছে যে হয়তোবা অন্য কোনো সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, বা
আমিনার সাথে কেউ কোনো খারাপ আচরণ করেছে, সে মনে কষ্ট পেয়েছে, যার কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তাই হয়তো এরকম করেছে। কারণ ওই দিন সন্ধ্যা ঠিক ওই মুহূর্তে কি হয়েছে আমিনা তো কিছু বলে নেয়। হতে পারে আমিনা ইচ্ছা করে বলে নেয়, হতে পারে এর পেছনে কোনো প্যারানর্মাল বিষয় রয়েছে। তো আমিনা তো সকাল থেকে ঠিক সে স্কুলে গিয়েছে, আবার বিকালের দিকে ফেরত এসেছে। ঠিক ওই দিন সন্ধ্যার পর আমিনা আগের সন্ধ্যার মতো আচরণ শুরু করেছে। ঠিক একই আচরণ, দৌড়ে চলে যায় শেষ মুহূর্তে সেই 3টা তাল গাছের দিকে। সেখান থেকে আমিনাকে ধরে নিয়ে আসা হয়। যেভাবে টানা 4 দিন ঠিক সন্ধ্যার পরে আমিনার মধ্যে এই আচরণ দেখা যায়। সারাদিন কিন্তু সে ভালো থাকে, স্কুলে যায়, দিব্যি সবার সাথে স্বাভাবিকভাবে কথা বলে, ক্লাস করে, কিন্তু সন্ধ্যার পর তার ভিতরে এই সমস্যা দেখা যায়। আশেপাশে ভালো কোনো কবিরাজও পাওয়া যাচ্ছিল না যাকে দিয়ে আমিনাকে চিকিৎসা করাবে, এমন করে বিশ্বস্ত কবিরাজ আশেপাশে আসলে মিলছিল না। আর যারা ছিল এদের বিষয়ে আমিনার পরিবারের আগে থেকে আস্থা ছিল না। তো একটা পর্যায়ে এসে আমিনার পরিবার একটা কবিরাজের সন্ধান পায়। তো কবিরাজের সন্ধান পর কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ আসার পর তার মতো করে উনি রিচুয়াল শুরু করেন। খুব বেশিক্ষণ কষ্ট করতে হয়নি আমিনার উপর জিন হাজির করার জন্য। কিছুক্ষণ রুকিয়া করার পরই আমিনার শরীরে এসে ভর করে সেই জিন। সেই জিনের কাছে জানতে চাওয়া হয় সে কেন আমিনাকে কষ্ট দিচ্ছে। সেই জিন সাফ বলে দেয় যে আমিনা তো ওই দিক দিয়ে আসা যাওয়া করে, ওকে আগে থেকে ভালো লাগতো, কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না কিভাবে আমিনার উপর সওয়াল হতে পারে। এবং এতে সুযোগ চলে আসে। আমিনা ওই দিন স্কুল থেকে তার নানা বাড়িতে যায়, সেখানে নানির হাতে বানানো তেলে ভাজা পিঠা খায়, আর তারপর সে রওনা দেয়। নানা বাড়িতে যাওয়ার পর সারাদিন সে পরিশ্রান্ত ছিল, এই কারণে তার যে চুলের বেনিগুলো ছিল, নানা বাড়িতে যাওয়ার পর সেই চুলের বেনিগুলো সে খুলে ফেলে। সন্ধ্যা লেগে যাচ্ছে দেখে সে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। তখন চুলে নতুন করে বেনি করে সুযোগ ওভাবে আর পায়নি, যার কারণে আমারও চলে আসে সেই সুযোগ। এতদিন যেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম যে আমিনাকে ধরব, তখনই আমিনা চুল আমি টেনে ধরি। যখনই আমিনা এই 3টা তাল গাছের নিচে আসছে, আমি চুলের মাধ্যমে ওর উপর আমি সওয়াল হই। আমি তো যাব না, আমি তো চুল খোলার কারণে ওকে ধরি নেই, ভাজা পোড়া খাওয়ার জন্য আমি ধরি নেই, আমি আগে থেকেই ধরার জন্য ওত পেতেছিলাম, সুযোগ পেয়েছি তাই ধরছি, আমি তো যাব না। তখন কবিরাজ অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বলে না আমি যাব না, ওকে ভালো লাগছে, ওকে আমি নিয়েই যাব। একটা পর্যায়ে কবিরাজ বাধ্য হয়ে ওই জিনকে ভয়ঙ্কর শাস্তি দিতে থাকেন, বিভিন্নভাবে তার পদ্ধতি অনুযায়ী শাস্তি দিতে থাকেন। জিনকে যখন শাস্তি দেওয়া হচ্ছে তখনও কবিরাজ বলছে যে তোর এখনো সময় আছে, তোর যদি কিছু চাওয়ার থাকে অন্য কিছু চেয়ে তুই এখান থেকে চলে যা, তা না হলে তোর কিন্তু মরণ নিশ্চিত। একটা পদে জিনিসে রাজি হয়, সে বিভিন্ন ধরনের জিনিস চায়, খাসি চায়, মোরগ চায়, এটা সেটা এগুলো চায়। কবিরাজ বলে কিছু দিতে পারবো না, সহজ কিছু চাইলে বল, ওই খাসিটা সেগুলো দিতে পারবো না। একটা পর্যায়ে কালো মোরগের বিনিময়ে সে যেতে রাজি হয়। আরো কিছু ছোটখাটো জিনিস চেয়েছিল, কিছুগুলো সাধারণ বিষয় ছিল। যাওয়ার সময়, বিশেষ করে আমিনার শরীর ছেড়ে যাওয়ার সময় ওই পাড়ের গাছের মধ্যে একটা ডাল সে ভেঙে চলে গিয়েছিল। সে এতটা রাগান্বিত ছিল, রাগে গজরাতে কাঁচা ডাল ভেঙে দিয়ে চলে গিয়েছিল। তো এরপর আমিনা আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। পরবর্তীতে তার সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আমিনা লেখাপড়া শেষ করে স্বাভাবিকভাবেই তার বিয়ে হয়েছে। এখন আমিনার 2টো সন্তান রয়েছে। আমিনার জন্য শুভকামনা রইল আপনাদের হরওয়ালের পক্ষ থেকে। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় বলি যে জিন দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নারী এবং শিশুদের খুব বেশি থাকে, বিশেষ করে ভর দুপুর বেলা, সন্ধ্যায় এবং গভীর রাত্রে। বাচ্চা এবং নারীদের কখনো এমন কোনো জায়গায় যাওয়া উচিত নয় যে জায়গাগুলোতে জিনের আনাগোনা থাকতে পারে। এমন কোনো ফাঁকা জায়গা, এমন কোনো গাছের নিচে বা ছাদের উপরে
এমন জায়গাগুলোতে গেলে তখন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। জিনেরা ওই সময় চলাচল করে এবং তাদের যে অ্যাক্টিভিটিগুলো তখন বেশ সক্রিয় থাকে। এই জন্যই মূলত তখন নারী এবং শিশুদের উপর আক্রমণটা বেশি করে থাকে। সন্ধ্যার সময় কোনোভাবে বাচ্চাদেরকে বাইরে বের করা উচিত নয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও খুব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এটা নিয়ে তাকে ওরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার সন্ধ্যার পর বা সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে বের করে তবে রাত হয়ে গেলে তখন বের করতে পারে। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব প্রিয় লিসেনার্স। আর একটা বিষয় সেটা হচ্ছে যে সন্ধ্যার পর আমাদের কাপড়গুলো আমরা বাইরে রাখবো না, বারান্দাতেও রাখবো না, সেগুলো ঘরের ভেতরে নিয়ে আসবো। কারণ এর মাধ্যম দিয়েও জিনেরা বদ নজর দিতে পারে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে আমাদের এপিসোডটি শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে